আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, লেটস গো। এখন আমি গাড়িতে উঠে গেছি, নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো গাইস, আজ আমি তিনটি যানবাহনে করে ঢাকায় যাব। আর সেই যানবাহনটি হচ্ছে গাড়ি, ট্রেন, লঞ্চ। তাহলে চলুন, সেই লঞ্চটি কোথায়? এখন আমি গাড়িতে আছি, আর সেই গাড়িটি এখন রাজপথে দৌড়াচ্ছে। একটু পরে গাড়ি ছেড়ে ট্রেনে উঠে যাব। অলরেডি আমি ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে দুপাশের পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম সেই চাঁদপুরে। দুপাশের পরিবেশ এত সুন্দর, আসলে বলা মুশকিল। আর ট্রেনটি এত দ্রুত চলছিল যে আমার কাছে ভয়ও লেগেছিল, জানি না কি হয়। দেখতেই পাচ্ছেন, ট্রেনে বসে দুপাশের পরিবেশ দেখার মজাই আলাদা। এটা হচ্ছে ট্রেনের ভিতরের অংশ। আপনারা দেখতেই পাচ্ছেন, ট্রেনের ভিতর টিভিও দেখা যাচ্ছে। আর সেই টিভিতে বলা হচ্ছে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। দেখতেই পাচ্ছেন, ট্রেনের ভিতরের অংশটি মনে হচ্ছে বিমানের মতো। তো ট্রেনের ভিতরে এবং বাহিরের পরিবেশ খুবই মনোমুগ্ধকর করে দিয়েছে আমাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমি চলে যাচ্ছি সেই চাঁদপুরে। আর সেই চাঁদপুর লঞ্চ দিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন, অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে। তো দুপাশের পরিবেশের মধ্য দিয়ে আমি চলে আসলাম সেই চাঁদপুর নদীতে। চাঁদপুর নদীর যে পরিবেশ, খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং নিরিবিলি একটা পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জেলেরা নদীতে জাল ফেলিয়ে মাছ ধরতেছে, আর সেই দৃশ্য উপভোগ করতেছেন লঞ্চ থেকে যে দর্শনার্থী। এই মেঘনা নদী হয়ে আমি বহুবার ভ্রমণ করেছিলাম, আর বহুবারের ভিতর এই ভ্রমণটি হচ্ছে আমার কাছে অন্যতম। আর এই মেঘনা নদী এতটাই নিবিড় হবে যে কখনো কল্পনাও করতে পারি নাই। আর এই নিবিড় হওয়ার মাঝখানে রয়েছে গভীর রহস্য। আর সেই গভীর রহস্যটা হচ্ছে শীতের মৌসুমে মূলত মেঘনা নদী নিবিড় থাকে। আর এই নিবিড়ের মধ্যে দিয়ে লঞ্চ, স্টিমার, জাহাজ যেটাই বলেন না কেন, তারা খুব স্বাচ্ছন্দ্যময় চলাফেরা করতে পারে। তো আমার কাছে তাই মনে হচ্ছে। আমি খুব আরামবোধ করেছিলাম সেদিনের ভ্রমণে। দেখা গিয়েছিল নদীতে অনেক কচুরিপানা, আর এই কচুরিপানা দেখে আমার কাছে আরো ভালো লেগেছিল। আর এই কচুরিপানা দেখে মনে হয়েছিল নদীর মাঝখানে ঘনবসতি গড়ে উঠেছে। আসলে কি তাই? না, এটা হচ্ছে কচুরিপানা। নদীর মাঝপথ দিয়ে ভেসে যাচ্ছে কচুরিপানা। মনে হচ্ছে এদেরকে কেউ শিখিয়ে দিয়েছে। আসলে কি শিখিয়ে দিয়েছে? না, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আর সেই নীলাভূমির কচুরিপানার দৃশ্য উপভোগ করছেন প্যাসেঞ্জাররা এই লঞ্চে আসা সত্ত্বেও লঞ্চের ভিতরে বসার কোনো সুযোগ পায়নি। প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চলে গেল প্রায় 3 ঘন্টা। দেখতেই পাচ্ছেন, নদীতে জেলেরা মাছ ধরছে ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে লঞ্চের পিছনের অংশ। মূলত পিছনেই মেশিন থাকে, আর এই মেশিনের মাধ্যমেই কিন্তু লঞ্চটা চলতে সাহায্য করে। আর এটা হচ্ছে উপরের অংশ, উপরে নামাজ পড়ার স্থান রয়েছে। আর এখানেই আমরা নামাজ আদায় করছিলাম, জোহর এবং আসর। তো আমরা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমার মতো এই ছেলেগুলো নদীর দৃশ্য দেখতে দেখতে 3 থেকে 3.5 ঘন্টা পার করে দিয়েছেন। আর আমি করেছি নদীর এপাশ থেকে ওপারের দৃশ্য ধারণ। তো এটাই ছিল আমার কাজ, আমি তাই করেছিলাম। আমি এই ছেলেটির সাহস দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এই ছেলেটি দেখে লঞ্চের সাথে পাল্লা দিয়েছে, তার মানে আদার ব্যাপারী জাহাজের সাথে পাল্লা দিয়েছে। এটা কি ঠিক হয়েছে? দেখেন, যদি না একটু দুপাশের ঢেউ যদি তাকে একটু চাপা দেয়, তাহলেই কিন্তু চাপা পড়ে যাবে এই ছেলেটি। এত বড় সাহস নিয়ে কিভাবে সে এই লঞ্চের সাথে পাল্লা দেয়, আমি অবাক হয়ে গেলাম। আমি তো দেখে পাগল হয়ে গেলাম। এই ছেলেটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই লঞ্চের সাথে পাল্লা দিয়েছিল, শেষ পর্যন্ত পারল না। অবশেষে সে হার মানতে বাধ্য হয়েছিল। আমি তো অবাক হয়ে গেছিলাম। আমিও নাসর বান্দা, আমিও প্রায় 3 থেকে 4 মিনিট ভিডিও করেছিলাম এই ছেলেটি দেখি কতটুকু সামনে আগাতে পারে। তো অবশেষে সে হার মেনে চলে গেল অন্যের দিকে।
অনেকক্ষণ ধরে বক বক করেছিলাম। বক বক করতে করতে আমার প্রায় খিদা লেগে গিয়েছিল। আমি পরে 20 টাকার ঝালমুড়ি খেয়ে খিদা নিবারণ করলাম। 20 টাকার ঝালমুড়ি নিয়েছিলাম, সালা ঝালমুড়িতে অনেক ঝাল দিয়েছিল। আমি তো খেয়ে পুরা কান্নাকাটি শুরু করে দিয়েছি। এটা কি ঠিক হয়েছিল? যাই হোক, আমি আবারও সেই নদীর দৃশ্য ধারণে ছুটে গেলাম। এটা হচ্ছে লঞ্চের উপরের অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে ছালা আবারও লাইন মারতেছে। কত বড় সাহস ছালার, দেখতে পাচ্ছেন। এভাবে সে লঞ্চের পিছনে প্রায় 1 ঘন্টার উপরে সে পাল্লা দিতে থাকে এবং সে পাল্লায় সে বিজয়ী হতে পারেনি। সে পরাজয় বরণ করে হারিয়ে যায় আমাদের মাঝ থেকে। অবশেষে আমরা মেঘনা নদী পার হয়ে ঢাকায় পা রাখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকার রাজপথে আছি। এটাই হচ্ছে সেই রাজপথের দৃশ্য। আর এত দ্রুত রাজপথের গাড়িগুলো চলাচল করে আমার না অনেক ভয় হয়, জানি না কি হয়। যাই হোক, তবুও আল্লাহ পাক আমাদেরকে সালামতে সেই গন্তব্যস্থলে পৌঁছায়া দিয়েছেন। যে দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে এখানে স্টপিং ছিল, এজন্য হয়তো এখানে কিছুটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন দেখা যাচ্ছে, মেট্রো রেল। আমরা এখন আগারগাঁও আছি। আগারগাঁও থেকে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা সেখান থেকে পাড়ি জমাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, রাতের আলোতে অসাধারণ দেখতে, অসাধারণ একটা পরিবেশের মধ্য দিয়ে সেই মেঘনা নদী পার হয়ে ঢাকায় আসলাম। ঢাকায় এসেও দেখি আরেক দৃশ্য। সেই দৃশ্য দেখে মন মুগ্ধ করে দিচ্ছে। রাতের অন্ধকারে ঢাকার দৃশ্য আমি দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। অসাধারণ সেই ঢাকার রাতের দৃশ্য, ফ্যান্টাস্টিক একটি দৃশ্য। রাতের সবুজ গাছগাছালি দাঁড়িয়ে আছে এক দৃশ্যমান, সেখানেও আনন্দের শেষ নেই। তো শেষমেশ ঢাকার দৃশ্য ধারণে সমাপ্তি করলাম। তো কিছুক্ষণের ভিতরেই আমি আমার সেই ব্লগে সমাপ্তি ঘটাবো। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।